যে আমরা বলবো সে কোণঠাসা কোন দিক থেকে আমরা বলার চেষ্টা করব, কারণ আমরা দেখলাম যে যখন অপারেশন সিঁদুর শেষ হচ্ছে বা যখন এই সংঘর্ষ বিরতি দুপক্ষের থেকেই ঘোষণা করা হচ্ছে, তখন কিন্তু পাকিস্তানকে আইএমএফ তারা একটা বিশাল অঙ্কের টাকা লোন হিসেবে দিচ্ছে। তো সেইটা তারা পাচ্ছে। উল্টো দিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে তিনি পাকিস্তানের সাথে ব্যবসা করতে প্রস্তুত, তিনি ব্যবসা করতে চান, সেটাই নাকি পাকিস্তানি সরকারকে জানানো হয়েছে এবং তার জন্যই এই যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে আর না এগোয় সেটার জন্য পাকিস্তানকে আমেরিকার তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, এবং চায়না তারা পাকিস্তানের সঙ্গে ছিল, এরপরে আমরা দেখেছি যে টার্কির অনেক কিছু অনেক ধরনের অস্ত্র সেইগুলো যে পাকিস্তান ব্যবহার করেছে এই সময়টাতে সেইটা পরিষ্কার হয়ে গেছে। এই অপারেশন সিঁদুরের পরে আমরা দেখেছি যে পাকিস্তানের তরফ থেকে যাওয়া হয়েছে তুরস্কে। তো এই সব দিক থেকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তান কি সত্যি কোণঠাসা হয়ে পড়লো আন্তর্জাতিক স্তরে, সেইটা বোধহয় বিচার করা সেভাবে যাবে না। কিন্তু যেটা হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভারত এটা প্রতিষ্ঠা করার যে চেষ্টাটা করেছিল এবং তাতে তারা সফল, যে এই অপারেশন সিঁদুর করার পিছনে তাদের লক্ষ্য এটাই ছিল যে পাকিস্তানের মাটিতে যেসব জঙ্গি আস্তানা ছিল সেইগুলোকে টার্গেট করা এবং সেগুলোকে ধ্বংস করা। এবং সেইটা করার পরে কিন্তু পাকিস্তান কোনোভাবে ডিনাই করতে পারেনি যে হ্যাঁ সত্যি সত্যি এই জঙ্গিদের অস্তিত্ব ওখানে একেবারেই নেই, বরং তারা যে একটা রিটালিয়েশন করার চেষ্টা করেছিল সেইটা প্রতিহত হয়েছে। এয়ার ডিফেন্স যে ওদের রয়েছে পাকিস্তানের, সেইটার একটা ধ্বংস করা হয়েছে। এবং এইটা প্রথমবার যখন আমরা দেখছি এত বছর পরে, এত দশক পরে ভারত কিন্তু শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, তার থেকে এগিয়ে গিয়ে মূল পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে কিন্তু আক্রমণ করেছে। এবং যখন তাদের প্রতি আক্রমণ হয়েছে তার প্রতি আক্রমণে তারা কিন্তু আক্রমণ করেছে, বিমান ঘাঁটি আক্রমণ করা হয়েছে পাকিস্তানের। তো এই যে একটা ভারতের পক্ষ থেকে যে বার্তা দেওয়া যে তারা সত্যি সত্যি বা আমরা সত্যি সত্যি এই জঙ্গিদের দ্বারা আমরা আক্রান্ত, এবং পহেলগাঁওতে যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি এবং সেটা ইন্টারন্যাশনালি সবাই জানে, এবং সেটা থেকে পরিষ্কার যে ভারতবর্ষ যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আক্রান্ত, সেই বার্তাটা কিন্তু পৌঁছেছে। দ্বিতীয় বার্তা পৌঁছেছে যে পাকিস্তান যতই চেষ্টা করুক, ভারত কিন্তু এই ক্ষমতা রাখে যে তাদের মূল ভূখণ্ডে গিয়েও যে জঙ্গিদের আস্তানা রয়েছে তাতে তারা হামলা চালাতে পারে, সেটা ধ্বংস করতে পারে এবং জঙ্গিদেরকে একদম টার্গেটেড অ্যাটাক কিন্তু করতে পারে ভারত। তো সেইটা এস্টাবলিশড হয়েছে এবং একটা গ্লোবাল অ্যাক্টর হিসেবে কিন্তু ভারত উঠে এসেছে। সেই দিক থেকে যদি আমরা দেখি যে পাকিস্তানের সাথে ইউএসের সম্পর্ক কী বা আমেরিকার সম্পর্ক কী, খুব ট্রানজ্যাকশনাল। তাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করেছে পাকিস্তান বহুদিন ধরে। কিন্তু আফগানিস্তানের থেকে যখন ইউএস ট্রুপ উইথড্রল হয়ে গেছে তারপর থেকে কিন্তু পাকিস্তানকে সেভাবে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কিন্তু আমেরিকা দেখছে না, যেটা চায়না বরঞ্চ দেখছে। উল্টো দিকে আমেরিকা কিন্তু ভারতকে এখনো পর্যন্ত চায়নার একটা কাউন্টার পাওয়ার হিসেবে দেখছে। এছাড়াও যে আমরা দেখলাম যে বিভিন্ন দেশে গিয়ে আমাদের সংসদীয় এবং রাজনৈতিক প্রতিনিধি দল সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেখানে আছেন, সাংসদেরা যেখানে রয়েছেন, তাঁরা গিয়ে কিন্তু যে আউটরিচটা করছেন এখনো চলছে সেটা প্রায়, সেইটা কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছে যে ভারত তাদের কি অবস্থান, তাদের যে একটা জঙ্গিদের বিরুদ্ধে শক্তপোক্ত অবস্থান রয়েছে, তারা তাদের প্রতি আক্রমণ মানে ভারতের প্রতি আমাদের প্রতি যদি কেউ আক্রমণ করে তার উত্তর দেওয়ার ক্ষমতা কিন্তু ভারতের রয়েছে, মিলিটারিলি রয়েছে, সেইটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে যে পাকিস্তানের যে মূল দুটো শক্তি যারা তাদেরকে সাপোর্ট করে, চায়না, তুরস্ক, তারা পাকিস্তানের সঙ্গে রয়েছে বটে, কিন্তু আমেরিকা এটাকে সম্পূর্ণই একটা ট্রানজ্যাকশনাল সম্পর্ক হিসেবে দেখছে। এছাড়া যে মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো রয়েছে তারাও কিন্তু পাকিস্তানকে এতদিন পর্যন্ত বা বেশ কয়েক বছর হয়ে গেল বা এক দশক হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীর নিয়ে কিন্তু পাকিস্তানকে খুব উচ্চবাচ্য করতে দেয়নি, আর ইউএন বরাবরই একটা নিউট্রাল অবস্থান নিয়ে থাকে, সেটা আমরা দেখেছি। আইএমএফ এর ঋণটা একটা অবশ্যই ভারতের জন্য কূটনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া ঠিকই, যে সেই ঋণটা পাকিস্তান পেল,
কিন্তু সেটারও একটা শর্ত হিসেবে কিন্তু আমেরিকা এটার উপরে একটা শর্ত চাপিয়ে দিয়েছিল যে তোমরা যুদ্ধ বন্ধ করো, তবেই তোমায় এই ঋণ আমি দেবো, তাহলেই তোমার সাথে ব্যবসা করবো। সেই দিক থেকে দেখতে গেলে পাকিস্তান অবশ্যই এই যে একটা সংঘর্ষ হলো ভারতের সঙ্গে, তাতে খুব একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে অবশ্যই যেতে পারেনি। শিলাদিত্য, যে পাকিস্তান কেন এই জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে তার একটা বড় ইতিহাস রয়েছে, এবং আমরা এই কম সময়ের মধ্যে এত বড় ইতিহাস অবশ্যই আলোচনা করতে পারবো না, কিন্তু এর সূত্রপাত কিন্তু কাশ্মীর দিয়েই। ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরেও কাশ্মীরকে নিজেদের আওতায় আনার চেষ্টা কিন্তু পাকিস্তান বরাবর করে এসেছে। কিন্তু যে চারটে যুদ্ধ হয়েছে, 1947-48-এর যুদ্ধ বা 60-এর দশকের যুদ্ধ বা 1999-এর যুদ্ধ বা 1971-এর যুদ্ধ, সব যুদ্ধগুলোতেই কিন্তু পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়ার মতো যে ইকোনমিক একটা স্টেবিলিটি পাকিস্তানের থাকার কথা, সেটা তাদের নেই। তাদের ইকোনমি খুবই ফ্র্যাজাইল, কাজেই পুরোপুরি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করার মতো পাকিস্তানের ক্ষমতা কিন্তু খুব সীমিত। সেই দিক থেকে দেখতে গেলে জঙ্গি গোষ্ঠীগুলোকে দিয়ে পাকিস্তান কিন্তু এই কাশ্মীর ইস্যুটাকে এখনো পর্যন্ত জিইয়ে রেখেছে, এবং তাতে তারা সরাসরি ইনভলভড না হলেও, তাদের মিলিটারি সরাসরি ইনভলভ না হলেও, তাদের যে গুপ্তচর সংস্থা ISI তারা সরাসরি ইনভলভ না হলেও, তারা এই জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিয়ে গেছে। সে লস্করে তৈবা হোক বা জৈশে মোহাম্মদ হোক, তাদেরকে কিন্তু মদত দিয়ে গেছে যে নন স্টেট অ্যাক্টর হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরে গিয়ে সমস্যাটা জিইয়ে রাখো, সেখানে উগ্রপন্থা চালাও, সেখানে জঙ্গি হানা করো, এইটা কিন্তু বরাবর পাকিস্তান করে গেছে। এবং সেটা আরও একটি কারণে সম্ভব হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় ভারতের পক্ষ থেকে একটা সমঝোতা করার চেষ্টা হয়েছে, বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, কিন্তু তবুও এই কাশ্মীর সমস্যার সমাধান কিন্তু করা যায়নি। তার বড় কারণ কিন্তু এটাই যে পাকিস্তান চায় না যে কাশ্মীর সমস্যাটার সমাধান হোক। তারা কাশ্মীরের একটা বড় অংশ ভারতের থেকে তারা অধিগ্রহণ করে রেখে দিয়েছে, এবং জঙ্গি গোষ্ঠীগুলো তাদের কাছে একটা লো কস্ট বাট হাই ইম্প্যাক্ট একটা ওয়েপন হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। এবং পাকিস্তানে আমরা যেটা দেখেছি, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে বিভিন্ন ধরনের সমঝোতার চেষ্টা হলেও ভারতের পক্ষ থেকে এই সমস্যার সমাধান হয়নি, এই কারণেই যে পাকিস্তানে কিন্তু সিভিলিয়ান গভর্নমেন্ট সেটা বরাবরই খুবই দুর্বল থেকে গেছে, এবং সেখানে মিলিটারি বা সেনাবাহিনী, সেনাপ্রধানরা এবং তাদের গুপ্তচর সংস্থা ISI, তাদের কিন্তু প্রভাব অনেক বেশি ছিল বা এখনও আছে এই পুরো শাসন ব্যবস্থাটার উপরে এবং ফরেন পলিসির উপরে এবং ডিফেন্স স্ট্র্যাটেজির উপরে। তাদের প্রভাব অনেক বেশি, এবং সেটাই বারে বারে রিফ্লেক্টেড হয়েছে, এবং সেটার কারণেই জঙ্গিদের কিন্তু আমরা বারবার দেখতে পাই যে পাকিস্তানের থেকে এসে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে, এবং পহেলগাঁও যে বিভৎস ঘটনা আমরা দেখলাম, সেইটাও কিন্তু সেই কারণেই হয়েছে। এবারে জঙ্গিরা কোথা থেকে এলো, আরেকটা প্যারালাল দিক রয়েছে, যে 80-র দশকে কিন্তু এটা গবেষণায় পাওয়া গেছে এবং এটা সবারই জানা প্রায়, যে 80-র দশকে আমেরিকার মদতে কিন্তু এই জঙ্গি গোষ্ঠীগুলো গড়ে উঠেছিল, এবং তারা মূলত কাজ করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, যখন ঠান্ডা যুদ্ধ চলছে ইত্যাদি ইত্যাদি, বা ওই সময়টাতে ঠান্ডা যুদ্ধ শেষ হচ্ছে সেই সময়টাতে। এবং তারপরে যখন 80-র দশকে ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে গেল, তারপর আমরা দেখলাম যে ইরাকে আমেরিকা আক্রমণ করছে, আফগানিস্তানে তালিবানের সরকার চলে আসছে, তখন এই জঙ্গি গোষ্ঠীগুলোকে কিন্তু পাকিস্তানের তরফ থেকে ভারতের দিকে বা কাশ্মীরের দিকে কিন্তু মুভ করিয়ে দেওয়া হলো, এবং সেইটাই কিন্তু রেকারিং একটা প্রবলেম আমাদের জন্য তৈরি করে গেছে। এবং সেইটার থেকে এই জঙ্গিদের মদত পাকিস্তান যেভাবে দিয়ে গেছে বা এখনও দিচ্ছে, সেটা আমাদের জন্য খুব প্রবলেমের সৃষ্টি করেছে, সেটা আমরা বুঝতে পারছি। কাজেই এটা একটা বড় ইতিহাস রয়েছে, এবং সেটার জন্য কিন্তু পাকিস্তানের যে শাসন ব্যবস্থা সেইটা কিন্তু অনেক বেশি করে দায়ী। শিলাদিত্য, হ্যাঁ শিলাদিত্য, এটা ঠিকই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে সেইটাকে ভারতের সেনাবাহিনী প্রায় দখল করে ফেললো, এরকম একটা হাওয়া উঠেছিল। কিন্তু সেটা ভিন্ন জনেদের তাদের মতামত এবং তাদের আশা আকাঙ্ক্ষা এইটা দেখা গেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে ভারতীয় সেনাবাহিনী বা ভারতের সরকার কিন্তু এই লক্ষ্য নিয়ে অপারেশন সিঁদুর শুরু করেনি যে তারা এইবারেই
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল নিয়ে নেবে। মূল কি লক্ষ্য ছিল? মূল এই লক্ষ্যটা ছিল যে পহেলগাঁওতে যে জঙ্গিহানা হয়েছে, সেই জঙ্গিহানায় যে আমাদের নাগরিকেরা, ভারতীয় নাগরিকেরা, নিরীহ নাগরিকেরা তাদের ধর্ম ধরে ধরে, তাদের ধর্ম পরিচয় জেনে জেনে যেভাবে বিভৎসভাবে তাদের স্ত্রীর সামনে যেভাবে মারা হয়েছে, সেটা ভয়ানক ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। তার রিট্যালিয়েশন হিসেবে যেটা ঠিক করা হয়েছিল যে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে পাকিস্তানে, সেইগুলোর ওপরে টার্গেট করা হবে এবং কোনোভাবেই পাকিস্তানের সিভিলিয়ান কোনো ক্যাজুয়ালিটি যাতে না হয়, যাতে পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের গায়ে আঁচ না লাগে, সেইটা তারা কিন্তু এনশিওর করতে চেয়েছিল। এবং যার জন্য একটা দীর্ঘ সময় নেওয়া হয়েছে, প্রায় 15 দিনের মতো সময় নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং সেনাবাহিনীর যেসব কর্তারা আছেন তারা বিভিন্নভাবে আলোচনা করেছেন। এবং তারপরে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে আপনারা সিদ্ধান্ত নিন কখন কিভাবে কি করবেন, এবং সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এইটা হয়েছে এবং লক্ষ্য কিন্তু এই জঙ্গি ঘাঁটিগুলো ছিল, সেইটাতে তারা আমাদের সেনাবাহিনী সফল হয়েছে। এবারে তারপরে যখন পাকিস্তানের দিক থেকে আক্রমণ হয়েছে, সেইটাকে প্রতিহত করার চেষ্টা কিন্তু ভারত করেছে। কখনোই কিন্তু ভারত এটাকে এসকেলেট করতে চায়নি যে এটাকে একটা পুরোপুরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলবে, সেটা ভারতের লক্ষ্য কিন্তু ছিল না। কাজেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারত দখল করে ফেলবে, সেইটা আমার মনে হয় যে একটা সাধারণ আবেগ ছিল ভারতবাসীর মনে, অনেক ভারতবাসীর মনে সেই আবেগটা কাজ করেছে। কিন্তু সেইটা সরকারের বা সেইটা সেনাবাহিনীর লক্ষ্য কিন্তু এই মুহূর্তে সেটা ছিল বলে আমার মনে হয় না। এবার কে জল ঢেলে দিল? জল ঢেলে দিল মানে হ্যাঁ, হয়তো আরো যুদ্ধ যদি হতো, সত্যি সত্যি একটা ফুল ফ্লেজেড ওয়ার হতো, তাহলে কি হতো আমরা জানি না। সেক্ষেত্রে হয়তো সরকারকে এই সিদ্ধান্ত নিতে হতো যে আমাদের যে কাশ্মীরের অংশটি পাকিস্তান অধিগ্রহণ করে রেখেছে, সেটাকে আমরা আমাদের দখলে নিয়ে আসবো। এবং যেটা প্রধানমন্ত্রী পরে ঘোষণাও করেছেন যে যা কিছু আলোচনা হবে সবটাই কিন্তু এই পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হবে, আর অন্য কোনো ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হবে না। এবং জঙ্গি মদদ দেওয়ার সাথে সাথে এটা নিয়ে যে আলোচনাও চলতে থাকবে সেটাও সম্ভব নয়। এবারে যুদ্ধটা থামলো কি করে, বা যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হওয়ার থেকে, বা একটা পূর্ণ যুদ্ধের পরিস্থিতি হওয়ার থেকে এটা থেমে গেল কিভাবে, সেটার একটা ব্যাখ্যা হচ্ছে যে যেটা সরকারিভাবে বলা হয়েছে যে পাকিস্তানের তরফ থেকে তাদের যে ডিজিএমও তিনি ভারতের যে কাউন্টার পার্ট রয়েছেন তাকে ফোন করেছিলেন, ফোন করে জানিয়েছিলেন যে তারা সংঘর্ষ বিরোধী চান, এবং সেইটাতে ভারত রাজি হয়েছে। কারণ ভারতের কখনোই এটা লক্ষ্য ছিল না যে এটাকে একটা পূর্ণ যুদ্ধের পরিণতি দেওয়া, তো সেইটাতে তারা রাজি হয়েছে, সেটা সরকারি ব্যাখ্যা। এবং তাহলে বলতে হয় যে পাকিস্তানই এইটার মধ্যে জল ঢেলে দিল। আরেকটি যেটি ব্যাখ্যা সেটা হচ্ছে কূটনৈতিকভাবে আমেরিকা এটার মধ্যে অনেকটা ইনভলভড হয়েছিল, এবং যেটা আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তিনি ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরোধী ঘোষণা করা বা সংঘর্ষ বিরোধী ঘোষণা করার অনেক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভারত আর পাকিস্তান যুদ্ধ করবে না, সংঘর্ষ বিরোধী হবে, এবং তারা মধ্যস্থতা করেছেন, সেরকমই একটা বার্তা দেওয়া হয়েছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে যে পাকিস্তান, এবং সেটার ক্ষেত্রে যেটা পরে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যেটা বলেছেন যে আমরা কাউকে কিছু ফোন টোন করিনি, আমাদের কাছে পাকিস্তানের ফোন এসেছিল, এবং পাকিস্তান কেন ফোন করতে রাজি হলো বা কেন ফোন করতে তারা উদ্যত হলো, সেটার একটা ব্যাখ্যা হচ্ছে যে হয়তো আমেরিকার থেকে একটা চাপ এসেছিল, এবং সেই কারণেই পাকিস্তান এই যুদ্ধবিরতিতে যেতে চেয়েছে, এবং তার জন্যই তারা ভারতকে ফোন করেছে। ভারতের পক্ষ থেকে তার একটা সদর্থক প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং সংঘর্ষ বিরতি হয়েছে। তো কাজেই সেই দিক থেকে দেখতে গেলে হয় পাকিস্তান জল ঢেলে দিল, অথবা আমেরিকা জল ঢেলে দিল। এবং এই যে হঠাৎ করে একটা আবেগ তৈরি হয়েছিল যে ভারতের সেনাবাহিনী গিয়ে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে এবারেই দখল করে ফেলবে, সেইটা হয়তো সম্ভব হয়নি। শিলাদিত্য, ভারতের সেনাবাহিনী তারা যথেষ্ট লড়াই করেছে, মানে আরো লড়াই করবে, মানে কি সেটা হচ্ছে ওই পূর্ণ যুদ্ধের একটা যদি মাত্রা পেত, এবং সেইটা একটা ওয়ারমঙ্গারিং এর ভাবনা চিন্তা, ওয়ারমঙ্গার্সের ভাবনা চিন্তা যে না না যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল, এবং সেটা অনেকেই আশাহত হয়েছেন যে যুদ্ধটা হতে হতে হলো না, বা ফুল ফ্লেজেড একটা যুদ্ধ হতে হতে হলো না। তো ভারতের সেনাবাহিনীর আরো একটু লড়াই দেওয়া উচিত ছিল, সেটা আমার মনে হয় না যে
যে সেনাবাহিনীর প্রতি সঠিকভাবে কোনো একটা মূল্যায়ন করা হবে যদি আমরা এই কথা বলি। কারণ ভারতের সেনাবাহিনীকে সে এয়ারফোর্স হোক বা নেভি হোক বা আমাদের আর্মি হোক, তাদের সবার কাছে যে ব্রিফটা ছিল বলে আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে একদম টার্গেটেড অ্যাট্যাক করা যেসব জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানের মাটিতে রয়েছে সেইগুলোতে। এইবার অনেক দশক পরে কিন্তু, এবং সেটা 1999তেও আমরা দেখিনি, যে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেটা নয়, পাকিস্তানের মূল ভূখণ্ডেও যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেইগুলোতেও টার্গেটেড অ্যাটাক করা হয়েছে, এবং সেইটাই মূল লক্ষ্য ছিল ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। সেটাই আমার অন্তত ধারণা, এবং সেটাই বিভিন্ন প্রেস কনফারেন্সে বা বিবৃতিতে তারা কিন্তু জানিয়েছিলেন যে কোনোভাবেই ভারত এটার এসকেলেশন চায় না, যে একটা পূর্ণ যুদ্ধ করবে পাকিস্তানের সঙ্গে সেটা তারা চায় না, সেটা পরিষ্কার করে বলে দিয়েছিল। এবং 7ই মে রাত্রিবেলা এই ঘটনাটা ঘটেছিল যে 9খানা জঙ্গি ঘাঁটিকে ভারতের সেনাবাহিনী তারা গুঁড়িয়ে দেয়। এরপরে আমরা যেটা দেখলাম যে ভারতের দিকে আক্রমণ শুরু করে পাকিস্তান, এবং প্রচুর ড্রোন অ্যাটাক হয় পুরো উত্তর পশ্চিম সীমান্ত জুড়ে। আমরা দেখেছি যে এই অ্যাটাক হয়েছে, এবং সেখানে সেনাবাহিনী অসাধারণ কাজ করেছে, মানে সেই নিয়ে তো কোনো সন্দেহ হয়নি যে কিছু ক্যাজুয়ালিটি হয়েছে অবশ্যই আমাদের ভারতের মাটিতে। কিন্তু এই যে ড্রোনের মাধ্যমে যে অ্যাটাক করেছে এবং ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা যেভাবে কাজ করেছে এবং তারা যেভাবে নিউট্রালাইজ করেছে এই অ্যাটাককে, এবং তার সঙ্গে সঙ্গে লাহোরের মতো জায়গায় তাদের পাকিস্তানের বিমান ঘাঁটি সেইখানে আক্রমণ করা, সেইটা কিন্তু সেনাবাহিনী একটা অসাধারণ পেশাদারিত্বের কাজ করেছে। তারা পেশাদার একটি রাষ্ট্রের রক্ষক হিসেবে, পেশাদার রক্ষক হিসেবে তারা কিন্তু খুব প্রফেশনাল ওয়েতে, এর সাথে আমি তো কোনো রাজনীতি, ভারতের সেনাবাহিনীর যে এই পদক্ষেপ তার সাথে কোনো রাজনীতির ছোঁয়া আমি দেখতে পাচ্ছি না সেনাবাহিনীর মধ্যে অন্তত, যে তারা এইটাকে করেছে, যে টার্গেটেড অ্যাটাক করেছে এবং জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তানের তরফ থেকে আক্রমণ হয়েছে, সেটাকে প্রতিহত করেছে এবং পাল্টা আক্রমণ করেছে। তো কাজেই সেই দিক থেকে যে বলতেই পারি আমরা যে ভারতীয় সেনাবাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল বা যে কাজটি দেওয়া হয়েছিল তারা সেটা অসাধারণ দক্ষতায়, পেশাদারিত্বের সঙ্গে তারা সেই কাজটা কিন্তু করেছে, আমাদেরকে রক্ষা করেছে, আমাদের দেশকে রক্ষা করেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কাজেই আরেকটু লড়াই দিতে পারতো কিনা সেই প্রশ্ন আমার মনে হয় খুব অপ্রাসঙ্গিক এখানে। যখন অপারেশন সিঁদুর চলেছে সেই সময়টা কিন্তু শাসক দল এবং বিরোধী দল এবং অবশ্যই সরকার তারা অনেকটাই দায়িত্বশীলতার পরিচয় কিন্তু দিয়েছে। এই সময়টার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী একবারও মুখ খোলেননি, তিনি তার মন্ত্রীদের এগিয়ে দেননি যে এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বা যে পাকিস্তানের উপর আক্রমণ হয়েছে, জঙ্গি ঘাঁটিতে হানা হয়েছে, সেইটা নিয়ে ব্রিফ করার জন্য কিন্তু তিনি কিন্তু অফিসারদের এগিয়ে দিয়েছেন, সেটা কর্নেল কুরেশি হোক বা উইং কমান্ডার ভূমিকা সিং হোক বা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি হোক। সেই সময়টাতে কিন্তু বিরোধী দলগুলো তারাও সরকারের পাশে থেকেছে, সেনাবাহিনীর পাশে থেকেছে, সর্বদলীয় বৈঠকে তারা সমর্থন জানিয়ে এসছে, এবং সেখানে প্রধানমন্ত্রী না থাকার জন্য কেউ কেউ উষ্মা প্রকাশ করে থাকতে পারে, কিন্তু সেটা কোনো বড় ইস্যু হয়ে ওঠেনি। এবার যখন এই পরিস্থিতি শান্ত হয়েছে, ঠান্ডা হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তারপরে তিনি এটাকে নিয়ে পুরোপুরি এই অপারেশন সিঁদুর থেকে ফায়দা তোলার চেষ্টা কিন্তু তিনি করছেন বা বিজেপিও করছে। প্রধানমন্ত্রী দেশের কোনায় কোনায় গিয়ে সভা করছেন, বিজেপি তিরঙ্গা যাত্রা শুরু করেছে এবং প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে অপারেশন সিঁদুরের, সেটা আমরা সবাই দেখেছি। এখন এইটার মধ্যে কিন্তু আমি কোনো রাজনীতি তারা করছেন সেটাতে আমি কোনো দোষ দেখি না। দোষ এই কারণেই দেখি না যে সত্যি সরকারে যিনি আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেনাবাহিনীকে সেই ক্ষমতা তারা দিয়েছেন যে আপনারা যান এবং এই পহেলগাঁও যে জঙ্গিহানা হয়েছে সেটার বিরুদ্ধে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে চিহ্নিত করুন এবং সেখানে টার্গেটেড অ্যাটাক করুন। সেইটা তারা যখন করতে পেরেছেন, সেই সাহসিকতা তারা দেখিয়েছেন, একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তারা বুক বাজিয়ে প্রচার করছেন। এটার মধ্যে এটা তো জানা কথাই, যেটা তো হবেই,
যে প্রধানমন্ত্রী এর আগেও আমরা দেখেছি যে 2019-এ নির্বাচনের আগে যখন বালাকোট হয়েছে সেই সময় তো প্রধানমন্ত্রী তার ফায়দা নিয়েছেন নির্বাচনী প্রচারে। তো কেউ আমার মনে হয় না এতটাই নাইভ যে তারা বসে থাকবেন ভাববেন যে না না এইটা যা হয়েছে পুরোটাই সেনাবাহিনীর কৃতিত্ব বলেই প্রধানমন্ত্রী তাদের ওপরেই পুরো কৃতিত্বটা দিয়ে ছেড়ে দেবেন, চুপচাপ বসে থাকবেন। সেটা কিন্তু হওয়ার ছিল না এবং সেটাই প্রধানমন্ত্রী করছেন। এখন আমার প্রশ্ন সেটা হচ্ছে যে, এবং শুধু সেটাই নয়, আমি যদি আরেকটা দিক থেকে দেখি যে প্রধানমন্ত্রীর তরফ থেকে বা সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সর্বদলীয় এবং সব দলের যে সংসদীয় প্রতিনিধি দল বা সেখানে কয়েকজন রাজনৈতিক নেতাও রয়েছেন, সেইটা যে পাঠানোর সিদ্ধান্ত সেটাও একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেখানেও কিন্তু একটা খুব সাটলি রাজনীতি হয়েছে যে সরকারের পক্ষ থেকে আগে নাম প্রস্তাব করা হয়েছে, কখনোই রাজনৈতিক দলগুলোর থেকে নাম চাওয়া হয়নি। এবং যেটা নিয়ে শশী থারুরের নাম প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কংগ্রেস সেটা তাদের আভ্যন্তরীণ রাজনীতির কারণে সেটা মানতে চায়নি, তারা কিছু নাম দিয়েছিল, সবগুলো নাম নেওয়া হয়নি, সবগুলো নাম মেনে নেওয়া হয়নি। তৃণমূলের তরফ থেকে ইউসুফ পাঠানকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল, সেখানে যাই হোক তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে যুক্ত করা হয়। তো সেখানেও একটা খুব সাটলি রাজনীতি করার চেষ্টা হয়েছে, কিন্তু তবুও বিরোধী দলগুলো সেটা নিয়ে রাজনীতি সেখানে করেননি। এখন যদি বিরোধী দলগুলো মনে করে যে প্রধানমন্ত্রী এটা নিয়ে রাজনীতি করবে না, বিজেপি এটা নিয়ে রাজনীতি করবে না, তো এটা এক ধরনের রাজনৈতিক মূর্খামি ছাড়া আর কিছুই নয়। এবং বরঞ্চ আমার মনে হয় যে বিরোধী দলগুলো অনেকটা পিছিয়ে পড়লো, যে তারা এবারে যুদ্ধ পরিস্থিতির সময়ে বা যখন পাকিস্তানের উপর হামলা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, টার্গেটেড অ্যাটাক করা হচ্ছে, সেই সময় ঠিক আছে কেউ কোনো কথা বলেননি, সবই ঠিক আছে। কিন্তু এখন তারা প্রশ্ন করতেই পারেন যে পহেলগাঁও যে জঙ্গি হানা হয়েছে পহেলগাঁওতে, সেখানকার চিহ্নিত করা হয়েছিল যে জঙ্গিদের, তারা কোথায় গেল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, এইখানের যে অ্যাক্টর রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকা মধ্যস্থতা করেছে বলে একটা অভিযোগ উঠেছিল, সেইটা নিয়ে সরকারের বক্তব্য, সংসদের ভিতরে তাদের বক্তব্য রাখার জন্য চাপ দেওয়ার চেষ্টা করা উচিত ছিল, সেখানে রাহুল গান্ধী একটা চিঠি লিখেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন। এছাড়া কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত রাস্তায় নেমে তারা এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে করেনি, সেটা যাই হোক। এবং সেখানে কিন্তু বিজেপি হোক বা নরেন্দ্র মোদী, তিনি অনেকটাই এগিয়ে গেছেন। এখন যদি আমরা ধরেই নিই যে হ্যাঁ বিরোধী দলগুলো তারা সমর্থন জানিয়েছিল, পূর্ণ সমর্থন জানিয়েছিল সরকারকে এবং সেনাবাহিনীকে, তো সেনাবাহিনীকে সেলিব্রেট করতেই বিরোধী দলগুলো মাঠে নামতে পারতো যে এই কৃতিত্ব শুধুই সেনাবাহিনীর, এই কৃতিত্বে কোনো রাজনৈতিক পক্ষই এর থেকে ফায়দা তুলতে পারে না, এটা নিয়ে প্রচার করতে পারতো হয়তো। কিন্তু বিরোধীরা আমার মনে হয় যে অনেকটাই ছন্নছাড়া হয়ে গেছে এবং তারা কি করে উঠবে সেটা তারা বুঝে উঠতে পারছেন। এবং যার ফলে প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশের কোনায় কোনায় গিয়ে এর প্রচার করছেন, যে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করছেন এবং খুব কড়া বক্তব্য রাখছেন পাকিস্তানের বিরুদ্ধে, তখন বিরোধী দলগুলো কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। এটাকে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ কেউ করতে পারেন, কিন্তু এটা খুব স্বাভাবিক বলে আমার মনে হয় একটা রাজনৈতিক পরিবেশে। সেখানে বিরোধীরা তার ফায়দা তুলতে কিন্তু ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। দরকার ছিল কিনা সেটা নিয়ে যদি আমরা দেখতে যাই বা বিচার করি, সেটা এরকমই দাঁড়াবে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব ম্যাভেরিক। তিনি কি করবেন, এখন কি করবেন, কালকে কি করবেন, এর পর মুহূর্তে কি করবেন, সেইটা কিন্তু কেউই প্রেডিক্ট করতে পারে না। এবং তার যে রাজনীতি সেটা অনেকটাই আনকনভেনশনাল রাজনীতি। তিনি ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলেন না, সেটা আমরা বারে বারে দেখেছি, যেটা আগেকার আমেরিকান প্রেসিডেন্টরা করতেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু যতটা না বেশি রাজনীতিক, তার থেকেও বেশি ব্যবসায়ী। তো তার যে ব্যবসায়িক স্বার্থ আমেরিকার জন্যই হোক, তার নিজের জন্যই হোক, সেইটাকে তিনি সুরক্ষিত রাখতে চান। এবং অবশ্যই তিনি চাইবেন না, যখন ভারতের সঙ্গে একটা ট্রেড ডিল করার কথা, চুক্তি করার কথা হচ্ছে, বাণিজ্যিক চুক্তির করার কথা হচ্ছে, এবং যখন যে ট্যারিফ সেটা তিনি বাড়িয়ে দিয়েছিলেন, ভারতের ক্ষেত্রেও বাড়িয়ে দিয়েছিলেন, যে আমেরিকায় যা যা জিনিস নিয়ে যাওয়া হবে তার জন্য অনেক চড়া হারে শুল্ক দিতে হবে, সেইখান থেকে তিনি কিছুটা ক্লাইম ডাউন করেছেন এবং সেটা এক ধরনের প্রেশার ট্যাকটিক্সই ছিল। এবং এখন ভারতবর্ষের সঙ্গে কিন্তু
যে বাণিজ্যিক চুক্তি কি হবে আমেরিকার সঙ্গে ভারতের, সেটা নিয়ে আলোচনা চলছে। এই আলোচনা যখন চলছে তখন যদি একটু উপমহাদেশে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধ ফুল ফ্লেজেড হয়ে যায়, তাতে কিন্তু ব্যবসায়িকভাবে আমেরিকার ক্ষতি হওয়ার কথা। কারণ চায়নার সাথেও একই ধরনের সমস্যা হয়েছিল এবং সেখানে এরা অস্বাভাবিক হারে শুল্ক বাড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকেও তিনি খানিকটা নেমে এসেছেন। চায়নার সাথেও কথাবার্তা হয়েছে এবং বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চলছে। তার জন্য কিন্তু আমেরিকার স্বার্থ অনেক বেশি ছিল যে এই ভারত পাকিস্তানের মধ্যে যাতে একটা কোনো পূর্ণ যুদ্ধের পরিবেশ তৈরি না হয়। এবং তার জন্যই, বা এটা এমন ভাবার কোনো কারণ নেই যে ভারতের স্বার্থ রক্ষার জন্য বা পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য হঠাৎ করে আমেরিকানরা এগিয়ে এসেছেন বা আমেরিকান বিদেশ সচিব হন বা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হন, তারা এগিয়ে এসেছেন, সেটা ভাবা কিন্তু ঠিক হবে না। তারা নিজেদের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে কিন্তু তারা চেয়েছেন যাতে যুদ্ধ না হোক। এখন কার ওপরে কে প্রেশার দিয়েছিল, কার সঙ্গে কে মধ্যস্থতা করেছিল, সেটা ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটাকে আমরা মানবো, না আমাদের বিদেশ সচিব যেটা বলছেন সেটাকে আমরা মানবো, নাকি আমাদের সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেই ভার্সনটাকে আমরা মেনে নেব, সেইটা একটা বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু আমেরিকা তাদের নিজেদের স্বার্থে এটার মধ্যে নাক গলিয়েছেন। আমরা যদি ধরে নিই যে ভারত এবং পাকিস্তান দু পক্ষকেই তারা চাপ দিয়েছেন, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই ইনফ্যাক্ট বলেছেন যে উইল ডু আ লট অফ ট্রেডস উইথ বোথ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। সেটা থেকে পরিষ্কার যে তিনি ব্যবসা করতে চান, তিনি চান না এখানে কোনো একটা টেনশন তৈরি হোক। ইতিমধ্যে ইসরায়েলের গাজার যে টেনশন রয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটাকে এখনো থামানো যায়নি। তার মাঝে আবার যদি একটা উপমহাদেশে এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধ হয়, সেটা আমেরিকার পক্ষে কিন্তু খুব একটা সুখদায়ক ছিল না, হতো না। সেই কারণেই তারা নাক গলিয়েছেন। কিভাবে নাক গলিয়েছেন সেটা তো অবশ্যই আমাদের দেখতে হবে এবং সেটা একটা অন্য বিতর্কের বিষয়। শিলাদিত্য, ভারতীয় সেনা তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এখনকার যে যুদ্ধের প্রক্রিয়া বা পদ্ধতি সেটা যে বদলাচ্ছে এবং সেখানে টেকনোলজির ব্যবহার যে অনেক বাড়ছে, সেইটা কিন্তু পরিষ্কারভাবে, এবং তাতে যে ভারতের সেনাবাহিনী সাফল্যের সঙ্গে এই জঙ্গি হানাগুলোর ওপর আক্রমণ করেছে, সেইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় সেনাবাহিনী নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। তারা এই কাজটি করেছেন এবং যেভাবে টার্গেটেড অ্যাটাক হয়েছে ভারতের থেকে, যে জঙ্গি ঘাঁটিগুলোকে অ্যাটাক করা হয়েছে, কোনো সিভিলিয়ান ইনস্টলেশনসকে ক্ষতি না করে যে অ্যাটাক করার চেষ্টা হয়েছে, সেইটাতে ভারতীয় সেনাবাহিনী কিন্তু একদম 100তে 100 পেয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারপরে যে নতুনভাবে, এটা আমরা আগের কোনো যুদ্ধে তো সেরকমভাবে দেখিনি, যেভাবে ড্রোন অ্যাটাক হয়েছে পাকিস্তানের দিক থেকে, সেইটা ভারতীয় সেনাবাহিনী অসাধারণ দক্ষতায় প্রতিহত করেছে। এবং এই যে একটা গ্রিড তৈরি করার তারা চেষ্টা করেছে এবং তাদের যে একটা মেকানিজম রয়েছে, যেটাকে তারা ইন্টিগ্রেটেড কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম গ্রিড বা এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এয়ার ডিফেন্স সিস্টেম সেটা বলছেন যে সেটা এত দক্ষতার সঙ্গে তারা সেটাকে ব্যবহার করতে পেরেছেন, সেইটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটা সাফল্য। এবং যে মডার্ন ওয়ারফেয়ার যে চলছে সেইটাতে তারা খুব সাফল্যের সঙ্গে কিন্তু উত্তীর্ণ হয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে যেভাবে এয়ার অ্যাটাক হয়েছে, এয়ার টু সারফেস হোক বা সারফেস টু এয়ার মিসাইল যেভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের এয়ারফোর্স যেভাবে কাজ করেছে, সেটা কিন্তু অতুলনীয় হয়েছে। এবং এর সঙ্গে আরেকটি জিনিস যোগ করার উচিত, যে ইসরো তাদের যে স্যাটেলাইটগুলো দিয়ে অন্তত 7-10টা স্যাটেলাইট তারা ব্যবহার করেছে, সম্ভবত 7টা বা 9টা স্যাটেলাইট তারা ব্যবহার করেছে, যে রিয়েল টাইম কি পরিস্থিতি সেইটা জানানোর জন্য এবং দেশের সুরক্ষার জন্য। এবং এছাড়াও বিভিন্ন অস্ত্রের সেটা একটা আলাদা ডিসকাশনের বিষয় হয়তো, এবং তার জন্য আমি পারদর্শী হয়তো নই যে ভারতের সেনাবাহিনীর যে যন্ত্রপাতি তারা ব্যবহার করেছেন সেইটা নিয়ে বলার জন্য আমি হয়তো পারদর্শী নই। কিন্তু যেটুকুনি আমরা দেখেছি, যেটুকুনি আমরা ব্রিফিংয়ে শুনেছি, যেটুকুনি এর পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাতে এই কথা কিন্তু বলাই যায় যে ভারতীয় সেনাবাহিনী মডার্ন ওয়ারফেয়ারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এবং অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রস্তুত। কিছু ক্যাজুয়ালিটির কথা উঠেছে, কিন্তু তার প্রমাণ আমরা কিন্তু খুব একটাভাবে পাইনি। কাজেই
সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করেছে এবং তারা আধুনিক অস্ত্রশস্ত্রের সজ্জায় সজ্জিত, এটা অবশ্যই বলা যায়, এবং তার জন্য তাদের অবশ্যই কুর্নিশ প্রাপ্য। থ্যাংক ইউ শিলাদিত্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও, তোমার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।